ধুরন্ধর দেখেছো? ধুরন্ধর দেখেছি। দেখেছো ধুরন্ধর? হ্যাঁ। ধুরন্ধরের পাশে আমাদের যদি একটা বাংলা সিনেমা রাখা হয় কিরকম হবে? খুব, আমি কিন্তু ওটাকে ওইভাবে মানে ছোট করার জন্য বলছি না, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমি বলছি বাঙালি বা বাংলা থিয়েটার আস্তে আস্তে তার পুরনো লেগাসি, হাজার হাজার বছরের যে লেগাসি, যেটা ভুলে গেছে। এই যে আমরা এখন বলি মাইম, আমরা মাইম বললে সেটা খুব অ্যারিস্টোক্র্যাট হয়ে গেল, আরে মাইম শিখছি, ঠিক আছে? যখন অঙ্গা সঞ্চালনা এই অঙ্গা সঞ্চালনা কি রে ভাই, এটা কি শব্দ, কি কি ব্যাপার, অঙ্গা সঞ্চালনা আমাদের অভিনয় কলা। আমরা এখন ভাবি অমুক একটা ইনস্টিটিউটে যাব, 50,000 টাকা দেবো, 5,000 টাকা দেবো, কেউ যায় অভিনয় শিখে যাবো। আমাদের আগে আমাদের তো স্কুল কলেজ ছিল না, কি ছিল সুবিধা, কি ছিল? টোল ছিল, অর্থাৎ ঋষি মুনিদের আশ্রম, অর্থাৎ আশ্রমিক, যেটা এখন রামকৃষ্ণ মিশনে এ সমস্ত করে, আবাসিক, যেটা আশ্রমিক, অর্থাৎ আশ্রমে আসতে হতো, সেখানে থাকতে হতো, নিজের বাসন খাবার দাবার শিকার সব কিছু করতে হতো। তারপরে সন্ধ্যেবেলা বা সকালবেলা কোনো একটা সময় গুরু তার শিষ্যদের শেখাতো। অভিনয়টাও সেইভাবেই শেখানো হতো। এই যে আমরা এখন এত ডায়লগ বলি, ধুরন্ধর দেখেছো? ধুরন্ধর দেখেছি। দেখেছো ধুরন্ধর? ধুরন্ধরের পাশে আমাদের যদি একটা বাংলা সিনেমা রাখা হয় কিরকম হবে? খুব, আমি কিন্তু ওটাকে ওইভাবে মানে ছোট করার জন্য বলছি না, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমি বলছি বাঙালি বা বাংলা থিয়েটার আস্তে আস্তে তার পুরনো লেগাসি, হাজার হাজার বছরের যে লেগাসি, যেটা ভুলে গেছে। আমাদের আর ভারতের নাট্যশাস্ত্র চর্চা করানো হয় না। আমরা চলে যাই, খারাপ না, আমরা চলে যাই স্তানিস্লাভস্কি, ব্রেখট, হ্যাঁ, এই সমস্ত জায়গায়। কিন্তু তারও আগে ভরত তার নাট্যশাস্ত্রতে যে ব্যাখ্যাগুলো করে গেছে, সেগুলো আমরা বুঝবার, কেউ শোনেও না, কেউ বোঝাবার চেষ্টাও করে না। কেন জানো? এই যে ওয়েস্টার্নাইজেশন, এই যে তখন আশ্রমে থেকে থেকে একটা সূর্য কিভাবে ওঠে, হ্যাঁ, এই যে আমরা এখন বলি মাইম, আমরা মাইম বললে সেটা খুব অ্যারিস্টোক্র্যাট হয়ে গেল, আরে মাইম শিখছি, ঠিক আছে? যখন অঙ্গা সঞ্চালনা এই অঙ্গা সঞ্চালনা কি রে ভাই, এটা কি শব্দ, কি কি ব্যাপার, অঙ্গা সঞ্চালনা ওজন থাকে। এই যে বললাম ব্রেক স্তানিস্লাভস্কি হয়ে আসছে। কিন্তু ভারতের নাট্যশাস্ত্র হচ্ছে 3,000 বছরের পুরনো, পুরনো মাল 3,000 ইয়ার্স ব্যাক। ভাবার চেষ্টা করো, সেই সময় ভরত কি শেখাচ্ছে, বলছে এটা যেটা শেখাচ্ছিলাম, যদি আমি তোমাদেরকে বলে রাখছি, তোমাকে একটু আগে বললাম, যেটা আমি বলতে চাইছি সবাইকেই বলছি যারা শুনছেন, আজ থেকে 20-25 বছর আগে একটা সিনেমা এসেছিল গিরিশ কর্নাডের লেখা, অগ্নি বর্ষা। তাতে অভিনয় করেছিলেন বিনোদ খান্না, অমিতাভ বচ্চন, গিরিশ কর্নাড, প্রভুদেবা, মাল্টিকাস্টেড একটা সিনেমা। এবং সেখানে ভরতের নাট্যশাস্ত্র সামান্য একটু ব্যাখ্যা করা হয়েছে, সামান্য, খুব সামান্য। কিন্তু যদি কেউ মন দিয়ে সেটা শোনে, ওই সামান্যটাই অসাধারণ, যদি বোঝার চেষ্টা করে যে কীভাবে তখন অ্যাক্টিং শেখানো হতো। হ্যাঁ, সেখানে কালবার্গিকে বলা হচ্ছে তুমি তো বুনো মোষ, অভিনয় করবে। একটা জায়গা আছে, নাটক আছে, নাট্টা ইয়ে আছে, সেখানে দেখা যাচ্ছে যে বুনো মোষ এসে যজ্ঞ ধ্বংস করছে। হ্যাঁ, তো বুনো মোষ যজ্ঞ ধ্বংস করছে, সেটা তো বুনো মোষ তো আর আসবে না, বুনো মোষ। এই দেখো বাদল সরকারের থার্ড থিয়েটার চলে এলো, তখন থার্ড থিয়েটার চলে এলো, শরীর দিয়ে অভিনয়। আমি তোমাকে যেটা একটু আগে বলতাম, গুলিয়ে যাচ্ছি, বুঝে একসঙ্গে বলতে পারছি না। আমাদের তো ভাষা আগে আসেনি, আমাদের আগে যখন আমরা গুহা মানব ছিল, তখন প্রথমে কি এসেছিল, ইশারায় কথা বলতাম। অর্থাৎ এভরি অ্যাকশন অ্যান্ড রিয়াকশন স্টার্টেড ইন বডি অ্যাক্টিং। হ্যাঁ, তো এইভাবে শুরু হয়েছিল, ভাষা এসেছে অনেক পরে। আমাদের মধ্যে এখন আমরা কোনো কিছু এক্সপ্রেশন, অভিব্যক্তি বলতে গেলে আমরা ভীষণ কথা বলে ফেলি, এটা আমাদের তাই। কিন্তু সেটা ব্যবহারিক লাইফ হয়তো ঠিক, কিন্তু যখন আমি এন্টারটেনমেন্ট বা কোনো রকম মানে ছবি বা তখন
কিন্তু অ্যাকশনসের জায়গায় যায়। আমরা সেটাকে অ্যাডপ্ট করছি কোথায়, ওয়েস্টার্নাইজ হয়ে যাওয়ার পর ওখান থেকে অ্যাডপ্ট করছি, কিন্তু আমাদের এখানেই বলছি যে না, কথা না, অ্যাকশন অ্যাকশন অ্যাকশন। ধুরন্ধরের কথা কেন বললাম, ধুরন্ধর 1 এবং 2 যদি দেখা যায়, আমি কেন বললাম, যেহেতু ওতে ওইটা বেশি, তুমি বাহুবলীও বলতে পারো, বাহুবলীও ধরতে পারো, আমার কোনো আপত্তি নেই। দেখবি ওখানে ডায়ালগের সংখ্যা খুব নমিনাল থাকে, এক্স্যাক্টলি, খুব কম কম ডায়ালগ বলছে, হ্যাঁ, অ্যাকশনস বেশি, দৌড়চ্ছে, মিউজিক পেছনে ব্যাকগ্রাউন্ড, তীরটা চললো, এই তীর যাচ্ছে, দেখতে ভালো লাগে। অর্থাৎ কথা কম, বাকিটুকু যা এক্সপ্রেসিভ, যেটা অ্যাকশন, যেখান থেকে গল্পের গতি হচ্ছে, সব কিন্তু অঙ্গা সঞ্চালনের মাধ্যমে বলানো হচ্ছে। হ্যাঁ, রাইট। আমাদের এখানে আমরা মধ্যখানে খুব বেশি কথার মধ্যে চলে গেছি, বেশি ডায়লগ। এখনো তাই, এই যে তুমি যেটা বললে আর কি, তো আমি একটু ইয়ার্কি মেরে বলি আর কি, যে অনেক বাংলা সিনেমা দেখতে মনে হয় যে রেডিও শুনছি আর কি। কথার পর কথা, কথার পর কথা, কথার পর কথা, কথার পর কথা, মানে ধরো ক্লাইম্যাক্স সিনটা কথা বলে দিল। দরকার নেই কিন্তু অত কথা। কিন্তু এখন এখন আমরা অবাক হয়ে গেছি, আরে বাস কি সুন্দর তৈরি করলো বাহুবলী, কি সুন্দর তৈরি করলো ধুরন্ধর, আমরা সেটাকে ধরতে পারিনি। আমাদের কথা তো অনেক পরে এসছে। এবং তুমি দেখো, কথা হচ্ছে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তুমি বাংলা জানো, তুমি বাংলা জানো, যারা শুনছে তারা বাংলা জানে, আমি বাংলায় বললাম শুনতে পারলো, কিন্তু আঙ্গা সঞ্চালন হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, যাকে কোনো ভাষা দিয়ে বোঝাতে হবে না। হ্যাঁ, আঙ্গা দিয়ে, আমার বডি অ্যাক্টিং দিয়ে সমস্ত কিছু বলে ফেলতে পারো, তার জন্য কোনো ভাষা লাগে না। যার জন্য বলা হয় যে আর্ট হ্যাজ নো ল্যাঙ্গুয়েজ, এই কারণে বলা হতো। সেখানে যদি কথাই, ধরো একটা চাইনিজ ছবি ব্যক্তি, সে যদি যদি শুধু এই ক্লোজে 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 কথাই বলে গেল, আর ভালো লাগবে না, শেষ। অ্যাকশন, অল্প কথা, অ্যাকশন, এটাই নিয়ম। রাইট। তো দেখতে ভালো লাগে। দেখতে ভালো না, তুমি বোঝাতেও পারো, বোঝাতে পারছি আর কি। তুমি যে জিনিসটা দেখাচ্ছ, দেখো আলটিমেটলি সিনেমা করো, থিয়েটার করো, যাই করো না কেন, আমরা কেন করি, আগে আবার সেই ভরত নাট্যশাস্ত্রতে চলে যেতে হবে। ভরত নাট্যশাস্ত্র বলছে যে শ্রীরামকৃষ্ণ বলে গেছেন যে থিয়েটারে লোকশিক্ষা হয়। সেই সময় তো নিউজ পেপার ছিল না, তখনকার সময় তো নিউজ পেপার ছিল না। তো এই যে ছোট ছোট নাট্যাঙ্গ তৈরি হতো, সেটা অভিনয় করা হতো কি না, ওই রাজদরবারে কি হয়েছে, ওইখানে কি হয়েছে, সেটাকে প্রেজেন্ট করার জন্য দর্শকের সামনে, দর্শক সারাদিন নিজের নিজের কাজকর্ম করতো, রাত্রিবেলা বসতো, এন্টারটেনমেন্টও হতো, খবরটাও পেত। রাইট। আচ্ছা, বাহ। ঠিক ঠিক। ধরো পুরাণ থেকে রামায়ণের ছোট একটা পার্ট করা হলো, রামায়ণ পার্ট করা হলো, এক তো তোমার এন্টারটেনমেন্ট, রামায়ণ দেখছি, ইয়ে, তার সঙ্গে মেসেজ যে রামায়ণ কি বলতে চেয়েছে সেই অনুযায়ী ধর্মটাও হলো। ধর্মটা দেখো, সনাতন হিন্দু ধর্ম কিন্তু কোনো প্রথিতযশা ধর্ম নয়, এটা অ্যাকচুয়ালি আমাদের, আমি বলে দিচ্ছি, আমাদের কিন্তু ধর্ম বলে, ধরো যে কোনো ধর্ম, আমি কোনো ধর্মকে ছোট বড় করছি না, যে কোনো ধর্ম, আব্রাহামিক ধর্ম বলো, যে কোনো, বলা হয় ধর্ম, কি বলা হয়, ধর্ম। আর আমাদের বলা হয় ধর্ম সংস্কৃতি, ধর্ম সংস্কৃতি আপনার স্থান, অর্থাৎ ধর্মের সঙ্গে সংস্কৃতি সম্পৃক্তভাবে যুক্ত, তুমি আলাদা করতে পারবে না। আমাদের আলাদা করে ধর্ম বললেও আমাদের ধর্ম সংস্কৃতি, অর্থাৎ কালচারাল, মানে সেই সাংস্কৃতিক একটা পার্টই হচ্ছে ধর্ম, মানব ধর্ম। তো ওই জন্য ধর্মটা না, ওই যে পার্টগুলোকে, ধরো কোনো একটা জায়গায় যুদ্ধ হতে কি হয়েছে না হয়েছে, সেটা মুখে বললে তো লোকে শুনবে না। আমি একটা জায়গায় বসে বকে যাচ্ছি, এই এখনো বকছি আপনাদের সামনে, ভালো লাগছে না, এই যে সেটা বকছি, তার যদি ক্লিপিংস দেখানো হতো আপনাদের ভালো লাগবে। ঠিক তাই, আরো হতে পারে যে শুনতে শুনতে যদি কল্পনা করে নিতে পারে, তাহলে সেটা মজা লাগবে। আমি বলতে চাইছি যে সেটা যদি আমি আমার অ্যাক্টিং এর মাধ্যমে বলতে পারতাম, তাহলে আরো ভালো লাগতো। যেমন আমি ভাবছি আর কি, তোমার কথা শুনতে শুনতে অনেকগুলো তথ্য পাচ্ছি, তো যে কোনোদিন যদি এই বিষয়ের উপরে সিনেমা করি, এটা ভালো, মানে তোমার আলোচনার মাধ্যমে একটা ভালো সিনেমার প্লট আমি পাচ্ছি, স্ক্রিপ্ট মানে ভিজুয়ালাইজ করছেন আর কি। তোমার নাটক এলো, সিনেমা এলো, এই হচ্ছে ডিরেক্টর। ভিজুয়াল করছি, এবং তো
ওই সিনটা আমার ব্যাপক লাগছে। একটা মানে ভাঙাচোরা জায়গা, মানে সেখানে অনেক গাড়ি বসে রয়েছে, সেখানে নাট্য চর্চা হচ্ছে। ও আমারও খুব ভালো লেগেছে সঞ্জয় দা যখন অসাধারণ, বলছিলেন। মানে সিনিক বিউটি আমি তৈরি করে দিতে পারবো। ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, দারুণ। এই যে তোমার নতুনত্ব লাগে। ক্যামেরা ঘুরছে, তার ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এবং হ্যাঁ। সেখানে তারা প্র্যাকটিস করছে, হ্যাঁ। এই ভিজুয়ালি জিনিসটা আলাদা জায়গায় চলে যাবে। হ্যাঁ, ওই সেই এই ড্রাইভার কি ওই বৌদির ঘরে ঢুকলো, ওই বৌদি কি ও ড্রাইভারে, আর মানুষ দেখতে চাইছে না দাদা, একটু ভালো কিছু দেখতে চাইছে। হ্যাঁ, অতিষ্ঠ হয়ে গেছে, আর বলা যাচ্ছে না। তো এই হচ্ছে আমার অভিনয়ের জার্নি। তারপরে ওইটা করতে করতে আমার মাথায় তখন মাধ্যমিক পড়ছি, মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের পর গ্র্যাজুয়েশন। এই সময়টা আমি এক পাড়াতুতো সিনেমা কাম নাটকওয়ালার খপ্পরে পড়েছিলাম। পাড়াতুতো কেন বলছিলাম, পাড়ায় সব পাড়া দেখুন দাদা থাকে কাল্লা কাল্লা। তো আমাদের পাড়া দেখুন ছিল কাল্লা, মানে অ্যাকচুয়ালি এরকম কাজলদা, আমাদের সকলের কাল্লা হয়ে গেছিল। সেই লোক কাজ করতে হচ্ছে আপটন টিভিতে, আর এই টালিগঞ্জ চত্বরে একটু টুকটাক ঘুরে বেড়াতো, আর সন্ধ্যাবেলা একটা খাতা নিয়ে চশমা নিয়ে, হ্যাঁ এই পাটটা বলতো, ওই পাটটা। তো আমরা যেতাম ফ্রিতে চা সিঙ্গারা খাবার লোক, ওরা চা সিঙ্গারা খাওয়াতো কাজলদা, আপটন টিভিতে কাজ করতো না, বড় বড় চাকুরে তো। আমরা 4-5 জন গিয়ে বসতাম লম্প জ্বালিয়ে সন্ধ্যাবেলা, বলবো তো ঠিক আছে, কিন্তু আমাদের লক্ষ্য থাকতো কখন চা সিঙ্গারাটা আসবে। আর তখন সবাই নতুন নতুন সিগারেট বিড়ি খেতে শিখেছি, ওইটা ছিল মুক্ত অঞ্চল, ওখানে কেউ ওদের কিছু করবে না, চা সিগারেট বিড়ি, আমি হয়ে গেলাম বুদ্ধিজীবী। সেইখানে আমি দিয়ে দিলাম জীবনের প্রায় 6টা বছর। ইটস এ ব্যাড ইনভেস্টমেন্ট অফ মাই লাইফ। প্রথম কেন শিখলে তো অনেক কিছু। হ্যাঁ, ওই যেটা শিখেছে, যেটা লিখেছিলাম, হ্যাঁ এই 6 বছর আবার সব মুছতে কোরা কাগজ, মেরা জীবন কোরা, ভদ্রলোক তো তবে রেখেছি। ওই 6 বছর ধরে উনি স্ক্রিপ্টই পড়ে গেলেন, যেন তো বাস্তবে হলো না। ওটাই তো বলছে যে টালিগঞ্জের চায়ের দোকান, এটাই তো বলছি, ওটাই বলছেন তো, ওটা তাই তো বলছি, সেই সব জায়গায় টালিগঞ্জের চায়ের দোকান না, সব জায়গায় আড্ডামারি আর কি, ভালো কাজ বন্ধ হয়, কিন্তু কি হয়েছে, মানে যেটা আমরা চিন্তা করছি সেটা বাস্তবে নিয়ে আসতে হবে। খাতা কলম রেখে দিলাম, সব জায়গাতে এখন একটা কাল্লা থাকে, কাল্লা মানে ওটাই বলছেন কাল্লা এসে সিঙ্গারা মানে নিজেকে খুব সিঙ্গারা ভেজিটেবিল চপ নিয়ে এসে বসলো, গায়ে অত সেন্টেন মাখা, হ্যাঁ কালকে কত দিয়ে পড়েছিলেন রে, হ্যাঁ তবে তুই ওটা বলতো, তুই ইয়ে পাটটা বল, ছসে পাটটা বল। ওই সারাদিন বসে বসে ওইটাই হতো। তারপরে খানিকক্ষণ পর চা, তারপর ভেজিটেবিল চপ, তারপর একটা করে সিগারেট, একটা করে বিড়ি, সব কিন্তু স্পন্সর কাল্লা। কাল্লাকে খাইয়ে দেয়, কাল্লা খাওয়াচ্ছে। 6 years ব্যাড ইনভেস্টমেন্ট হয়ে গেল। এবং তখন সুমিতদা, আমি কেন বলছি, আমি এখন হাসি, আমি যদি দুঃখ করতে শুরু করি না, আমি এক্ষুনি জিরো হয়ে যাবো, গোলে পড়ে যাবো। আমি যেটা খরচা করেছি, নিজের দুঃখে হাসাটা খুব বড় মনে, যেটা আমি নষ্ট করেছি, আমি যদি সেটাকে ধরে রাখি, আমি এক্ষুনি মরে যাবো, ঠিক ঠিক মানা পড়ে যাবো। সেই সময় কোনো একটা জায়গায়, এই সিপিটির দৌলতে কোনো একটা জায়গায় অ্যাক্টিং দেখে যোছন দস্তিদার আমাকে চেয়েছিলেন ওনার দলে। আমি যখন কাজে বললাম, কাজদা যোছন দস্তিদার 4 ভাগের জন্য আমাকে চেয়েছে, তখন বোধহয় 11-12 পড়ছি। এই না 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 না, ওরা সবই যাস না, বসিয়ে রাখবে, কিছু করতে দেবে না, কিছু শেখাবে না, আর তুই এতদূর যাবি তো বাস ভাড়া না না, তুই এখানে সে, আরে ও কি, আমি তোকে চান্স দেবো। নিজের দল, নিজের দল, নিজের দলটা ব্রেনে ভরে দিই। শুনতে শুনতে একদম তখন আমার মধ্যে একটা তৈরি হলো, জানি তোমার নিজের দল, আমি রাজা, আমি এই যে নিজের দল করে আমার খুব, ওই যেটা লিখেছিলাম ছোটবেলা থেকে এগোচ্ছিলাম, আবার সেই মেরা জীবন কোরা কাগজ কোরা হি রায়গা, মনে গেল। এইটা গেল ফার্স্ট পার্ট। এত কিছু করার পরে মোটামুটি মানে ক্যামেরার সামনে কবে এলে? এই এবার সেকেন্ড পার্ট বলবো, এবার সেকেন্ড পার্ট। এটা গেল ফার্স্ট পার্ট। তারপরে যখন আমি 1994-95 আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আমার এক দিদি ছিল, উনি সিএসসিতে চাকরি করতেন। আর আমাদের পরে দিদির এক পাড়াতে তো দেওর ছিল, উনি কাজ করতেন ইয়েতে ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট, NFDC।
ক্যামাস্ট্রিতে অফিস ছিল, ক্যামাস্ট্রিতে ইয়ে বিল্ডিংয়ে অফিস ছিল। উনি এনএফডিসি রিজিওনাল হেড ক্যাশিয়ার ছিলেন। সবে উচ্চ গ্র্যাজুয়েশন ফার্স্ট মানে ইয়েটা হয়েছে আর কি, দেবো 95-96। থিয়েটারটা তখন ওই কায়লদার সঙ্গে আছি, তখন কায়লদা কায়লদার সঙ্গে মানে আছি মানে কি ছেড়ে দিচ্ছি আছি মানে ওই রোমান মানে ওই রকম আছে, কোনো পার্টিকুলার দল তখনও মানে তৈরি হয়নি। এই কায়লদার সঙ্গে কাজ করতে করতে আমার ওই মারফত এনএফডিসির মারফত আমাকে একজন উনি পাঠালেন NT1 স্টুডিওতে। আচ্ছা, টালিগঞ্জে NT1 স্টুডিও। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা কোনো রকম সিনেমা থিয়েটারের সেরকম ব্যাকগ্রাউন্ড ছিল না, মানে কেউ আমার গ্রুমিং করার ছিল না, কেউ শেখাবার ছিল না, সবটাই ওই দেখে আর থেকে তো তার জন্য তো নলেজটা বেশি বাড়ে না, জানি না কি না সিনেমা অভিনয় করবো, জামা প্যান্ট করে চলে এসেছি। তখন আমি চাকরি করতাম তোমার ইয়েতে, মানে সবে ঢুকেছি হচ্ছে গডফ্রে ফিলিপস ফোর্থ ক্লাস সিগারেটের সেলসম্যান। তখন NT1 স্টুডিওতে এসেছি, একটা ভদ্রলোক জামা প্যান্ট পরে মাথা টাক মতন বয়স্ক লোক, কোথায় করেছো? পাড়াতে থিয়েটার করি। না তোমাকে তো অমুক লোক পাঠিয়েছে, ঠিক আছে তুমি কাল থেকে চলে এসো। তখন দেখলাম, তখন কৌশিক সেনকে চিনতাম না। কৌশিক সেন দেখি ও চাকরি করতো, কোনো মেডিকেল রিপ্রেজেন্টেটিভে চাকরি করতে বোধ হয়, একটা ওই ব্যাগ নিয়ে কৌশিক সেন বাবান দাঁড়িয়ে আছে। তখন তো থিয়েটার আমার সেরকম মানে মানে অর্থোডক্স থিয়েটার, মানে অ্যাকচুয়ালি থিয়েটার প্রফেশনাল চিন্তার কাকে সৌমিত্র চ্যাটার্জিকে, আর ইয়ে ছিল ওনার নামটা ভুলে গেলাম, নির্মল নির্মলকে মুখার্জি? না, হ্যাঁ নির্মল মুখার্জি তো অনেক সিনিয়র অভিনেতা। হ্যাঁ কথা বলছো 94-5 ও নির্মল মুখার্জি। ও হ্যাঁ, হুতমের নকশা DD1, ও হ্যাঁ, তপন সিনহার প্রথম এবং শেষ টেলি সিরিয়াল, ফান্ডেড বাই NFDC। ওই NFDC যেহেতু আমাকে পাঠিয়েছে, উনি আমাকে 7টা এপিসোডের জন্য কাস্ট করলেন। নির্মল কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, আরও সব বড় বড় অভিনেতাদের সঙ্গে ওই প্রথম আমি ক্যামেরার সামনে অ্যাকশন শুনলাম। কার? না তপন সিনহার। আমার তখন বোধই নেই কে তপন সিনহা। ই বাবা কি অবস্থা, অত বড় ডিরেক্টর। হ্যাঁ বুঝেছি, হ্যাঁ জানাবার নেই সে অর্থে। আমি তখন তো কায়লদার সঙ্গে আছি, মানে তপন সিনহার কোনো ছবিও দেখোনি বা জানতেও না? বুঝি না, বোঝনি, আমার ব্যাট সঙ্গ ওই কালুদার সাথে। কায়লদা তো তপন সিনহার সঙ্গে আমার কাজ হয়ে গেল হুতমের নকশাতে। হুতমের নকশা করার সময় আমি রিয়েলাইজ করলাম হু দ্য হেল আই অ্যাম, আমি কি করছি এখানে। ওই কায়দার সঙ্গ আমি ত্যাগ করলাম। ত্যাগ করে আস্তে আস্তে তখন মানে এ করতে এবং এইখানে যেহেতু আসলাম, আস্তে আস্তে দেবাংশুর সঙ্গে বন্ধুত্ব হলো। দেবাংশু সেনগুপ্ত ডিরেক্টর। তারপরে সে মারা গেছে, রুমনির সাথে বন্ধুত্ব হলো, সেই অনেক গল্প। দেবাংশু রুমনিদের সঙ্গে বন্ধুত্ব হলো এবং তখন বেহালার একজন রাজীব চ্যাটার্জি বলে ইয়াং ডিরেক্টর, তখন উনি একজন CCCN-CTVN-এর জন্য তৈরি করছিলেন সংঘর্ষ বলে একটা সিরিয়াল। ওই রাজীবদার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কাম অ্যাক্টর হিসেবে কাজ করলাম। মাল্টিকাস্টেড মানে ভাবতে পারবে না, সব্যসাচী, তমল মুখার্জি, জয়ন্তদা, তখন সব রেডিও গৌতম দা, মানে বিখ্যাত লোকেদের, মানে ইয়ে আমাদের অনুরাধা রায়, তারপরে অলকা গাঙ্গুলি, মানে কাকে সবাইকে ঢুকিয়ে দিচ্ছে। কারণ ওর পিআরটা ছিল খুব ভালো, লোকের জনের সঙ্গে খুব যোগাযোগ ভালো ছিল। আর যেহেতু অডিও ড্রামা করতো, অ্যাকচুয়ালি ভয়েস দিত রাজীব চ্যাটার্জি, এখনও বেঁচে আছে, মানে ভালোই হয়েছে। তো ওই অডিও ড্রামার দৌলতে প্রত্যেকের সঙ্গে যোগাযোগ ছিল, ও সবাইকে নিয়ে চলে এসে ছোট 2-4টে পাঠ করে। আমি ছিলাম ওখানে তমালদার অ্যাসিস্ট্যান্ট, মানে আমার কাস্টিংটা ছিল তমালদা ভিলে, আমি তমালদার মানে নায়েব। আচ্ছা, ডান হাত ওইখানে তপন সিনহার কাছে কিন্তু আমি কিছু মানে উনি আমাকে দিয়ে করিয়ে নিয়েছেন, আমার কোনো স্কুলিং হয় সেই করবে। ওই রাজীব চ্যাটার্জির কাছে কাজ করতে করতে আমি শিখলাম হোয়াট ইজ ক্যামেরা, হোয়াট ইজ ফ্রেম, অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ যেহেতু করতাম, কীভাবে সিন যাচ্ছে না যাচ্ছে এই কথা শিখলাম। ওইখানে রমলা চক্রবর্তী, সব্যসাচী চক্রবর্তীর মা, উনি আমাকে জড়িয়ে ধরে একদিন বললেন, বাবা তুই আয় না 4 বাকি সেকেন্ড টাইম।
সুযোগ এলো ফিরে। সুযোগ ফিরে এলো চারবাগে। তারপরে না, তখন চারবাগে যাওয়া হয়নি এই কারণে, তখন আমি চাকরি করছি আর এটা করছি, তো তখন আর সময় পাইনি। সময় হয়নি। তো তখন ওইখানে বেনুদার স্ত্রী হচ্ছেন মিঠু দি। মিঠু বৌদি। মিঠু বৌদির প্রথম স্ক্রিন অ্যাপিয়ারেন্স ছিল